বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন, মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার প্রসঙ্গ। ঢাকায় যুদ্ধ বিমান বিধ্বস্তের পর বিমানবন্দরের অবস্থান, নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক, নিরাপত্তা ইস্যুতে ক্ষোভ, শঙ্কা। এইটা শহরের মাঝখানে এই ধরনের একটা এয়ারপোর্ট রেখে এটা যদি রাখা হয় তাহলে কিন্তু এটা সব ক্ষেত্রেই এটা আমাদের জন্য বিপজ্জনক। কথা বলবো মানবাধিকার কর্মী নূর খান লিটন এবং অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট বেসরকারি বিমান দুর্ঘটনা তদন্ত কমিটির প্রধান সালাউদ্দিন এম রহমাতুল্লাহর সঙ্গে। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে, জুলাই গণ অভ্যুত্থানে কি ধরনের বর্বরতার শিকার হন পুলিশ সদস্যরা, এসব ঘটনার তদন্ত আর বিচার কতদূর। ঢাকার উত্তরায় প্রশিক্ষণ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে নানা আলোচনা সমালোচনা চলমান। সোমবার এ ঘটনায় হতাহতদের অধিকাংশই শিশু। এ নিয়ে ক্ষোভ বিক্ষোভের পাশাপাশি বিমানবন্দরের অবস্থান আর জনবহুল এলাকায় সামরিক বিমানের প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। তাফসির বাবুর প্রতিবেদন। পাকিস্তান আমলে নির্মাণ কাজ শুরু হওয়া এখনকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয় গেল শতকের ৮০-র দশকে। এরপর থেকেই আন্তর্জাতিক এই বিমানবন্দর একই সঙ্গে ব্যবহার হয়েছে সামরিক এবং বেসামরিক বিমান উড্ডয়নে, এমনকি হেলিকপ্টার ওঠানামার কাজেও ব্যবহার হচ্ছে এই বিমানবন্দর। গত সোমবার এখান থেকেই উড়ে যাওয়া একটি সামরিক জেট পরে বিধ্বস্ত হয় বিমানবন্দরের পাশেই মাইলস্টোন স্কুলে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে খুব দ্রুতই। আহতদের ভর্তি করা হয় বিভিন্ন হাসপাতালে। হতাহতদের একটা বড় অংশই শিশু হওয়ায় এটি আরও বেশি করে আলোড়ন তুলেছে। যারা আহত হয়েছেন তাদের একটা বড় অংশেরই চিকিৎসা হচ্ছে এই বার্ন ইনস্টিটিউটে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিহতদের সংখ্যা নিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে যে সংখ্যা বলছে, অনেকেই সেটি নিয়ে প্রশ্ন তুলছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নিহতের সংখ্যা নিয়ে নানা রকম প্রচারণা দেখা যাচ্ছে। মৃত্যুর সংখ্যাসহ নানা বিষয়ে উত্তেজনায় সরকারের দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করা, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে সচিবালয় সংঘর্ষ সহ নানা ঘটনা ঘটতে থাকে পরবর্তী দিনে। কিন্তু ক্ষোভ বিক্ষোভের মধ্যে কিছু প্রশ্ন উঠতে দেখা গেছে, যার একটি হচ্ছে, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের জন্য সামরিক বিমান কেন চালানো হয়। ব্যাখ্যাটা হচ্ছে, আমাদের তো এটাই একমাত্র ঘাঁটি, তো রানওয়ে তো একটাই। তেজগাঁতে ছিল এক সময়, তেজগাঁতে আমাদের এই ইয়েতে শিফট করার আগে আমরা তেজগাঁতেই MiG-21, F-7, F-6 এগুলো সব ফ্লাই করেছি। ঘাটাইল, টাঙ্গাইল, মধুপুর, শ্রীপুর এই এলাকা যেটা আছে, এই এলাকাটা হচ্ছে আমাদের ডেজিগনেটেড ফ্লাইং ট্রেনিং এরিয়া। বাট এই যে এয়ারক্রাফট, সেটা ছিল জাস্ট সোলো ট্রেনিং। সে টেক অফ করবে, করে সার্কিট বলে আমরা, যদি এদিকে যায় বাম দিকে টার্ন করে আপনার মিরপুর হয়ে সোজা এইদিকে এসে আবার এই দিক থেকে ল্যান্ড করবে, এই সার্কিট। বলা হচ্ছে সামরিক বিমানের প্রশিক্ষণ ঢাকার আকাশে হয় না, কিন্তু এসব বিমানের উড্ডয়ন ঢাকা থেকেই করতে হয়। তবে মাইলস্টোন স্কুলে বিমান আছড়ে পড়ার পর নতুন করে প্রশ্ন উঠেছে প্রশিক্ষণের কাজে বেশ পুরনো মডেলের এসব বিমানের ব্যবহার নিয়ে। কারণ চীনে তৈরি এসব বিমানের উৎপাদন এখন খোদ চীনেই বন্ধ হয়ে গেছে। যদিও বিমান বাহিনী প্রধান বলছেন, প্রযুক্তি পুরনো হলেও বিমানগুলো পুরনো নয়। বিমান সাধারণত সহজে পুরনো হয় না, প্রত্যেকটা বিমানের একটা লাইফ টাইম আছে। সো এই বিমানগুলি প্রায় 30 বছর পর্যন্ত লাইফ সাইকেল। সো 1 যুগ 2 যুগ কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা। বাংলাদেশে কুর্মিটোলা এলাকায় যখন বিমানবন্দরের কাজ শুরু হয় তখন এলাকাটি জনবহুল ছিল না, কিন্তু পরবর্তীকালে বিমানবন্দরের চতুর্দিকে নানা রকম ভবন গড়ে উঠতে শুরু করে। অনেক ক্ষেত্রে আইনও মানা হয়নি, ফলে ভবিষ্যতের ঝুঁকি এড়াতে বিমানবন্দর সরিয়ে নেওয়া ছাড়া এখন আর কোনো বিকল্প দেখছেন না এই বিশেষজ্ঞ। এইটা শহরের মাঝখানে এই ধরনের একটা এয়ারপোর্ট রেখে এটা যদি রাখা হয় তাহলে কিন্তু এটা সব ক্ষেত্রেই এটা আমাদের জন্য বিপজ্জনক। সে ফর এক্সাম্পল, এখন যদি আল্লাহ না করুক কোনো সময় যদি কোনো কারণে একটা প্যাসেঞ্জার এয়ারক্রাফট, যদি কমার্শিয়াল এয়ারক্রাফট এখানে দুর্ঘটনায় পতিত হতো, তো সেটা কী ধরনের ক্যাটাস্ট্রফি হতে পারে সেটা আমাদের জন্য। তো প্লেনের মধ্যে যারা থাকে তাদের জীবনের আশঙ্কা তো থাকেই, সাথে সাথে গ্রাউন্ডে যেসব এস্টাবলিশমেন্ট থাকবে সেগুলো তো ধূলিসাৎ হয়ে যাবে আর কি। সেটার মধ্যে
মধ্যে যে ফুয়েল থাকে, রিজার্ভ থাকে, সেইগুলো যদি বাস্ট করে তাহলে পুরো পেরিফেরিতে একটা ডিভাস্টেশন হবে। তো এইগুলো কিন্তু আমরা কখনোই চিন্তা করি না। কিন্তু তাহলে বিমান ঘাটির কি হবে? বিমান বাহিনী প্রধান অবশ্য বলছেন কৌশলগত কারণেই এই বিমান ঘাটি সরিয়ে নেওয়ার সুযোগ নেই। এটা একটা বিরল ঘটনা ঘটেছে। এটার সাথে আমরা ঘনবসতির সাথে সম্পর্ক করা ঠিক না। আমাদের দেশ ছোট, সব জায়গায় মানুষ, তো আমরা সব জায়গায় অপারেট করি। সো এটা আমাদের মেইন বেস। আমার সমস্ত বাংলাদেশের ভালনারেবল এরিয়া বলি আমরা, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা। সমস্ত ভিআইপিস এখানে থাকে, আমাদের স্থাপনাগুলি এখানে আছে, পার্লামেন্ট এখানে আছে। সো এটা একটা প্রোটেকশনের ব্যাপার আছে। সো এখানে এই ধরনের একটা স্ট্রং এয়ার বেস থাকা এখানে খুবই দরকার। একদিকে বিমানবন্দর কিংবা সামরিক ঘাঁটি নিয়ে আলাপ, অন্যদিকে নিহতের সংখ্যা নিয়ে নানা গুজব এবং বিক্ষোভ। এর মধ্যে আহত, নিহত এবং শিক্ষার্থী নিখোঁজ আছে কিনা সেটা তদন্তে একটি কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ। এছাড়া হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়াও পেয়েছেন কয়েকজন শিক্ষার্থী। তবে গুরুতর আহতও আছেন অনেকে। কিন্তু হতাহতের সংখ্যা শেষ পর্যন্ত যেটাই হোক, সামরিক বিমান বিধ্বস্তের এই ঘটনা ঢাকার মাঝখান থেকে বিমান চলাচল এবং শহরের সুরক্ষা নিয়ে যেসব শঙ্কা তৈরি করে দিয়েছে, তার সমাধান কিভাবে হবে সেটাই এখন বড় প্রশ্ন। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। স্টুডিওতে আছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন এবং অনলাইনে যুক্ত আছেন অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট, বেসরকারি বিমান দুর্ঘটনা তদন্ত কমিটির প্রধান সালাউদ্দিন এম রহমাতুল্লাহ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। আমি মিস্টার রহমাতুল্লাহ শুরুতে আপনার কাছে যেতে চাই। দুর্ঘটনার দায় নিয়ে এখন নানা রকম বিতর্ক হচ্ছে। ঘনবসতিতে যুদ্ধ বিমান বিধ্বস্ত হলো, এখানে প্রশিক্ষণ কেন? আবার এমন জায়গায় যেখানে প্রশিক্ষণ হয় সেখানে স্কুল সহ নানা স্থাপনার অনুমতি কিভাবে মিলল? এসব নানা প্রশ্ন উঠছে। তাহলে কি বাংলাদেশের সরকারগুলো জনসাধারণের যে নিরাপত্তা, সেই ইস্যুটার দিকে আসলে বরাবরই কম গুরুত্ব দিয়েছে মনে করেন? ধন্যবাদ। সুখবর সবাইকে সহানুভূতি ও প্রার্থনা জ্ঞাপন করছি। অবশ্যই বাংলাদেশ সরকার এই সেফটি বিষয়ে আদৌ কোনো মনোযোগ প্রদর্শন করেনি আজ পর্যন্ত। এই রানওয়েটা যখন প্রথমে গড়ে ওঠে তখন তো এত ঘনবসতি ছিল না, এত ঘনবসতি, এবং তারপরও কথা উঠেছে এখন যেহেতু হতাহতের সংখ্যা অনেক, কারণ একটা স্কুল এফেক্টেড হয়েছে। এটা এয়ারফোর্সের জাহাজেই হোক বা প্লেনেই হোক, অথবা যদি সিভিল এয়ারক্রাফটও ক্র্যাশ করতো, তবু একইভাবেই হতাহত হতো। এখান থেকে দুটো প্রক্রিয়া আমাদের এখন বাকি আছে। যে রানওয়ে তৈরি করেছি সিভিল এরোপ্লেন চালানোর জন্য, সেটাতে তো এখন কিছু করার নাই। এবং এই হতাহত আল্লাহ না করেন যদি ভবিষ্যতে হয়, তাহলে আমাদের অনেক প্রচুর পরিমাণে ক্ষতি হবে। তবে এয়ারফোর্সে একটা অ্যাডিশনাল মানে অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে, যেটাকে আমরা মনে হয় অনতিবিলম্বে এটা অন্যত্র সরাই নিতে পারি। আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলবো একটু। মিস্টার খান, আপনার কাছে যাই। বিমান বাহিনী ও সরকার তদন্ত কমিটি করেছে, কিন্তু এদেশে দুর্ঘটনার যে তদন্ত এবং তার প্রতিবেদন, সেটি প্রকাশ নিয়েও সন্দেহের জায়গা রয়েছে। আবার সরকার হতাহতের তথ্য গোপন করছে কিনা সেরকম সন্দেহ অনেকে প্রকাশ করছেন। একই সঙ্গে ব্যবস্থাপনা, সমন্বয় ইত্যাদি নিয়েও অসন্তোষ রয়েছে। এই যে একটা আস্থাহীনতা, মানে এটার সুযোগ কেন তৈরি হচ্ছে? দেখেন, বাংলাদেশে আস্থাহীনতার যে বিষয়, আমরা সেই লঞ্চ দুর্ঘটনার থেকে যদি শুরু করি, এই গার্মেন্টসের দুর্ঘটনা, সর্বক্ষেত্রে দেখা গেছে যে মানুষ সরকারের রিপোর্টকে আস্থায় নিতে পারে না। যদি সরকার বলে 100 জন, সাধারণ মানুষ একটা ধারণা করে নেয় যে এর কয়েক গুণ। এটি কিন্তু শুধুমাত্র আজকে তা না, আগেও এই অবস্থাটি ছিল। মানুষ এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে বিগত দিনে যতগুলো দুর্ঘটনা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ যে তদন্ত করা, সেই কাজটির ক্ষেত্রে দুর্বলতা ছিল, এবং সেই রিপোর্টগুলি প্রকাশের ক্ষেত্রে আরও বড় দুর্বলতার আমরা দেখেছি। এই সব কারণে মানুষ, বিশেষ করে গত ঘটনা যেটা ঘটে গেল কর্মীটোলা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরে মাইলস্টোন স্কুলে আশ্রয় পড়লো যে যুদ্ধ বিমান, এটার পর থেকে এই যে বাচ্চাদের যে মৃত্যু, এইটা কিন্তু সমাজে একটা ব্যাপকভাবে আলোড়ন তৈরি করেছে। অনেকগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলোর মীমাংসা হওয়া উচিত। একটা হচ্ছে, এটা খুব স্পষ্ট যে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা এবং
খোঁজ পাওয়া যাচ্ছে না, এরকম খুব যে তফাৎ সেটা কিন্তু আমার কাছে মনে হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এমনভাবে প্রচারণা করা হয় ইদানিং যে সব কিছুকে ফুলিয়ে ফাঁপিয়ে দেওয়া হয়। এইখানে শুরুর থেকে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে যেখানে বিমান আশ্রে পড়ল সেখানে এত ঘনবসতি এলাকা, বিমানবন্দরটি যখন ওখানে স্থাপিত হচ্ছিল এটার পরিকল্পনা হয় কিন্তু পাকিস্তান আমলে। পরবর্তীতে যখন এটা রানওয়ে কার্যক্ষম হয়, সম্ভবত কার্যক্রম শুরু করে 80-র দশক, আমার যতদূর মনে পড়ে। এরপরে এই বিমানবন্দর 80-র দশকের শুরুতেই সম্ভবত এটা হয় বা আর একটু আগে। তখন ওই এলাকার যে লোকালয় যে ঘনত্ব ছিল তার চেয়ে এখন কিন্তু অনেক বেশি। মিস্টার রহমাতুল্লাহ, লোকালয়ের বাইরে যুদ্ধ বিমান প্রশিক্ষণের বিকল্প পরিকল্পনার সুযোগ আসলে কতটা আছে এবং সেটা কি কর্তৃপক্ষের, সরকারের এখন ভাবা দরকার কিনা অগ্রাধিকার দিয়ে? শুধু ভাবায় নয়, ইচ্ছা থাকলে উপায় হবে, যথেষ্ট সুযোগ আছে। এই যুদ্ধ বিমানগুলো এবং তার প্রশিক্ষণ কাজে যে যুদ্ধ বিমানগুলো ব্যবহার হয় সেগুলো কিন্তু লং রানওয়ে দরকার হয়। এই লং রানওয়ের জন্যই তারা চিটাগং এবং যশোরে ঢাকাতে অপারেট করে। ঢাকা থেকে ইমিডিয়েটলি তাদেরকে শিফট করতে হবে। চিটাগাংয়ে সবকিছু হয়তো শিফট করা উচিত হবে না, তবে আমাদের যেসব রানওয়ে বর্তমানে আছে সেখানে রানওয়েগুলো বড় করে এদের যোগাযোগী করে তারপর ওদেরকে ইমিডিয়েটলি শিফট করতে হবে। ততদিন হয়তো এই যুদ্ধ বিমানগুলোই ঢাকা থেকে চলাচল বন্ধ করতে হবে। অন্যথায় আর একটা জিনিস, এত মানুষ মারা গেল, এই শিশুরা বিশেষ করে, এই স্কুলটার স্থাপনা ওখানে কেন? এখানে যুদ্ধ বিমানও যদি চলে যায়, যে কোনো একটা সিভিল বিমান এসেও কিন্তু একই রকমের ক্ষয়ক্ষতি করতে পারে। এখানে এই ফানেলের মধ্যে ঢাকা এয়ারপোর্টটাকে তো সরানো যাচ্ছে না, কেন এটা অলরেডি ডেভেলপ করেছে এবং করছে, ভবিষ্যতে করবে, 3rd টার্মিনাল হয়ে গেছে। এখানে এই টেক অফ এবং ল্যান্ডিং ফানেলে যেখানে প্রতিদিন 300 বা টেক অফ ল্যান্ডিং হয়, সেই ফানেলটাকে সিকিউর করতে হবে। এই ফানেলের মধ্যে কোনো অবস্থাতেও আমাদেরকে এই ধরনের স্থাপনা যেমন স্কুল, কলেজ বা কোনো এখন তো এগুলো হয়ে গেছে, এগুলো তো ইতিমধ্যেই এগুলোর অনুমতি দিয়ে দেয়া হয়েছে, যেটি নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে যে অনুমতি কি করে পেল। এখন এগুলো সরানোর অপশনই বা মানে বিকল্পই বা কি আছে? আর বিমানবন্দর সরানোর বিকল্প কি আছে? আমরা তো এই স্কুল কলেজকে সরিয়ে ফেলতে পারি, কেন আমরা শিশুদেরকে এমনি আবার মারার ঝুঁকিতে থাকবো? হ্যাঁ, এয়ারফোর্সকে বন্ধ করে তা এয়ারফোর্স এর ফ্লাইটগুলো অন্যথায় চলে যাবে এবং একটা রেকি করা যেতে পারে। সিভিল এভিয়েশন থেকে এমন একটা রেকি করবে এই ফানেল এরিয়ার মধ্যে, তারা থাকবে, কেন সব বিল্ডিং হয়তো ভাঙা সম্ভব না। মেইনলি আগে থেকে যদি ভাবতে হতো তাহলে এটা হতো। তখন তাদেরকে বলতে হতো এই দায়ভার আপনাদের দিতে হবে, হয় আপনাদের বিল্ডিং আমরা মানে সরকার কর্তৃক ভেঙে দিতে হবে, আপনাদের ক্ষতিপূরণ দিয়ে অন্যত্র আপনারা জমি জমা পাবেন, বিল্ডিং করেন। ধন্যবাদ। নূর খান লিটন, এই যে মানে সরকার যে ধরনের ব্যবস্থা নেয় যখনই এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটছে সেই সময়টায়, সেগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন তৈরি হয় এবং এখানে মানবাধিকার মানে কতটা রক্ষা হচ্ছে, এখানে রাষ্ট্রের ভূমিকাটা আসলে ঠিক কেমন হওয়া দরকার, বা এখানে এখন কি করা যেতে পারে, আপনি কি দেখেন? দেখেন, বর্তমান পরিস্থিতি পরিবেশকে বিবেচনায় নিয়ে যে কাজটি করা সহজ হবে সেটি হচ্ছে 3rd টার্মিনাল নির্মাণ হয়ে গেছে, প্রচুর ব্যয় ইতিমধ্যে আমরা করে ফেলেছি। এখন যে কাজটি জরুরি ভিত্তিতে করা যায় সেটা হচ্ছে একটা স্থাপনায়, যে সমস্ত স্থাপনায় অনেক বেশি মানুষ উপস্থিত থাকছে সেই স্থাপনাগুলোকে আসলে সরিয়ে ফেলা। কারণ আপনি যেহেতু রানওয়ে এই বিমানবন্দরকে সরাতে গেলে যে পরিমাণ কস্ট, তার চেয়ে অনেক কম কস্ট হবে যদি ওখানে এই ধরনের স্থাপনাগুলি সরিয়ে ফেলা যায়। 1 2 নম্বর হচ্ছে যুদ্ধ বিমানের অপারেট করার যে বা প্রশিক্ষণের যে ব্যাপার, সেটি ঢাকার আশেপাশে কোনো এলাকা একটা বেছে নিয়ে যুদ্ধ বিমানকে ওখানে নিয়ে যাওয়া, আর চট্টগ্রাম বা যশোর এয়ারপোর্টকে আরও মানে উপযুক্ত করে ওই জায়গাগুলিতে শিফট করা। কারণ আপনি দেখবেন এখন অবশ্য যশোর বিমানবন্দরের আশেপাশে অনেক বাড়িঘর হয়ে যাচ্ছে, যেটা আজ থেকে 10 বছর আগে ছিল না। এটি একটা। আর একটা জিনিস হচ্ছে
যে আমরা সবসময় যে কোনো দুর্ঘটনা মনে করি যে এটা হবার ছিল। আসলে দুর্ঘটনাকেও কমিয়ে আনার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই জায়গাটাতে কিন্তু আমাদের গাফিলতি বা দুর্বলতা রয়ে গেছে। ধন্যবাদ। গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশ পুলিশের কমপক্ষে ৪৪ জন সদস্য নিহত হন বলে সরকারি সূত্রে জানানো হয়েছিল। এই পুলিশ সদস্যদের অনেকেই শিকার হয়েছেন তীব্র সহিংসতার। বিবিসির আবুল কালাম আজাদ জানার চেষ্টা করেছেন ঠিক কী ধরনের আক্রমণের মুখে পড়েছিলেন তারা, এসব ঘটনার তদন্তই বা কতদূর। জুলাই অভ্যুত্থানে সরকারি হিসেবে সিলেট বিভাগে পুলিশের একজনই হত্যার শিকার হন। তিনি এসআই সন্তোষ চৌধুরী। ৫ই আগস্ট বানিয়াচং থানার ভেতরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। সেনাবাহিনী উদ্ধার করতে গেছে আমরা শুনেছি, তো যাওয়ার পরে অন্যরা সবাই নিয়ে আসছে আর ও একাই রয়ে গেছিল। সেদিন থানায় অবরুদ্ধ অর্ধশতাধিক পুলিশকে উদ্ধার করেছিল সেনাবাহিনী, কিন্তু এসআই সন্তোষ চৌধুরীকে উদ্ধার করা যায়নি। আমার ছেলে তো চাকরি গেছিল, চাকরি করছিল, এটা তো আমার মা ভাই আমার অনবরত প্রশ্ন জাগে, সব বাঁচলো, আমার ছেলে কেন বাঁচলো না, কেন আসলো না। বানিয়াচংয়ে সেদিন কি ঘটেছিল জানতে প্রত্যক্ষদর্শী, সাংবাদিক এবং আটকে পড়া পুলিশ সদস্যের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয় বিবিসি বাংলার। তাদের কথায় হামলা, পাল্টা হামলা, গোলাগুলি সব মিলিয়ে বানিয়াচংয়ের পরিস্থিতি ছিল ভয়াবহ। চারদিক থেকে থানা ঘেরাও করে হামলা, অস্ত্র লুট করে থানায় আগুনও দেয়া হয়। ৫-১০ হাজার লোক থানা ঘেরাও করে মারতেছিল এবং থানা পুরাই ছিল। থানা যে দোতলা বিল্ডিংটা, ওইটা প্রত্যেকটা রুম আগুন দিয়েছিল। নিচতলায় আগুন, উপরতলায় আমরা এই একটা রুমে বন্দি ৬০-৬৫ জন লোক। ওই দিন গুলিবিদ্ধ হয়ে বানিয়াচংয়ে ৮ জন নিহত হন। উত্তেজিত জনতা থানার সব পুলিশকে হত্যার ঘোষণা দেয়। অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করতে গভীর রাত পর্যন্ত দিন দরবার চলে। হবিগঞ্জ থেকে এসপি, ডিসি, এমনকি রাজনৈতিক নেতারা এসেও চেষ্টা করে ব্যর্থ হন। শেষ পর্যন্ত একজন পুলিশ সদস্য হলেও জনতার কাছে দিতে চাপ সৃষ্টি করা হয়। প্রথমত তারা সব পুলিশকে চাইতেছিল মারার জন্য, কিন্তু সেনাবাহিনী তাদেরকে দেয় নাই। তাই তারা বলছে, বিরক্ত হয়ে বলতেছে যে এখন সন্তোষকে না দিয়ে গেলে তো আমরা এখানে রাস্তা ছাড়বো না, আপনারা তাদেরকে একজনকে নিয়ে যেতে পারবেন না। এক পর্যায়ে সন্তোষের নাম ধরে স্লোগান ওঠে। তাকেই টার্গেট করার পেছনে একটি কারণ ছিল, সেদিন সন্তোষের গুলিতে বানিয়াচংয়ে একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছিল। একই সঙ্গে অতীতে তার কিছু কর্মকাণ্ডেরও একটা ভূমিকা ছিল বলে জানান এলাকাবাসী। আর সেনাবাহিনী সাথে আলোচনা করছে যে না, একটা লোকে কেমনি আমরা দিই, ওদেরটা আর আসলে কোনো উপায় না পায় করে আর আটকাতে পারে নাই। আমরা ভাবছিলাম হয়তো থানার ভিতরে রাখি আমাদের উঠে, তারপরে সেনাবাহিনী হয়তো একটা কিছু করবে। হ্যাঁ, সেনাবাহিনী হয়তো তাকে শর্ট করে নিবে, কিন্তু দেখা যাচ্ছে যে একজন থানার ভিতর থেকে বেরোয় লাইনে দাঁড়াইছে, তখনই পাবলিক তাকে তাফা মারে নিয়ে গেছে। হবিগঞ্জের বানিয়াচং থানার এই কম্পাউন্ডের ভেতরেই পিটিয়ে হত্যা করা হয় সন্তোষ চৌধুরীকে। সরকারি হিসেবে যে ৪৪ জন পুলিশ হত্যার শিকার হয়েছে, তার মধ্যে এই সন্তোষ চৌধুরী একজন। সন্তোষ চৌধুরীকে হত্যা করে থানার পাশেই একটি গাছে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। এটা তো হতে পারে না, এটা হতে পারে না। হয়তোবা ওই পুলিশটা দোষী, হয়তোবা পুলিশটা অনেক বাড়াবাড়ি করছে। বিচার করেন, বিচার করে তাকে শাস্তি দেন, গিয়ে আপনি জেলে রাখেন, এটা তার শাস্তি। ২৪-এর আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের বড় ঘটনা ছিল সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়। সেখানে ১৫ জন পুলিশকে হত্যা করা হয়। এনায়েতপুরে নিহত একজন পুলিশ সদস্যের পরিবারের সঙ্গে কথা হয়, যিনি তার স্বজনের মরদেহ উদ্ধার করেছিলেন। এত বিভৎস দৃশ্য, এগুলো বর্ণনা করা যায় না। একটা আঙ্কেল নামাজ পড়ে বের হচ্ছিল, ওনার মসজিদের সিঁড়ির উপরে মেরে ফেলে রাখছিল। কারণ এগুলো আমার দেখা, আমি তো বাবাকে মনে করেন যে খুঁজতেছিলাম থানার ভিতরে, বাইরে, এখানে সেখানে। আমরা পরিশেষে এটাই বলবো যে আমরা এটার বিচার চাই আর কি। জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার ঘটনাগুলো তদন্ত ও বিচারের দাবি রয়েছে পরিবারগুলোর। মানবাধিকার আইনজীবীরাও বলেন, পুলিশের গুলিতে হত্যা এবং পুলিশ হত্যা সব ঘটনারই সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন। একটা হত্যা যেটাই হোক না কেন, সব কিছুরই কিন্তু একটা ডায়েরি থাকা উচিত এবং সেটা লিপিবদ্ধ হওয়া উচিত, এবং সেটার থেকে কি ঘটনা ঘটেছিল তদন্ত হোক, চার্জশিট হোক অথবা ফাইনাল রিপোর্ট হোক, যেটাই দিক না কেন সেটারও কিন্তু থাকা উচিত। কারণ এটা একটা ইতিহাস, এই ইতিহাস অনেক বছর যাবে। বানিয়াচংয়ে সন্তোষ চৌধুরী হত্যা এবং থানায় হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা হয়েছিল, কিন্তু কোনো গ্রেপ্তার বা অগ্রগতি নেই। এনায়েতপুর থানায় হামলা ও পুলিশ হত্যাকাণ্ড নিয়েও
মামলা হয়েছে, কিন্তু এরও তদন্ত এবং অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া 2024 সালের অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আন্দোলনের সময় থানায় হামলা এবং পুলিশ হত্যার ঘটনাগুলোর দায়মুক্তি দেওয়া হয়েছে বলেও সমালোচনা রয়েছে। মামলাও করতে পারবেন না, গ্রেপ্তারও করা যাবে না, হয়রানি তো প্রশ্নই ওঠে না। তো এটাই তো দায়মুক্তি। 15 জুলাই থেকে শুরু করে 8ই আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেটা কি আপনার আইনের লঙ্ঘন? সেটা কি আপনার এমন কোনো ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে যে আপনি সেটাকে দায়মুক্তি দিলেন? সুতরাং এই অনেকগুলো প্রশ্নের কিন্তু আমরা কোনো উত্তর পাইনি। পুলিশ হত্যা মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার এবং বানিয়াচং থানায় উদ্ধার তৎপরতা প্রসঙ্গে আইএসপিআর এর সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশে 2024 সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে যেমন অনেক পরিবার স্বজন হারা হয়েছেন, তেমনি প্রিয়জন হারিয়েছেন হত্যাকাণ্ডের শিকার পুলিশ সদস্যের পরিবারও। বানিয়াচংয়ে নিহত পুলিশের এসআই সন্তোষ চৌধুরীর পরিবারও সেই তালিকায় অন্যতম। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা। মানবাধিকার কর্মী নূর খান লিটন আছেন সঙ্গে। বেসি খান, পুলিশের উপর যে বর্বরতা হয়েছে এটাকে কেবলই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলা যায়, নাকি এখানেও এক ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে? এবং একই সঙ্গে এক্ষেত্রে দায় মুক্তি দিলে এটার যদি তদন্ত বিচার সেটি না হয় তাহলে সেটা কতটা সমস্যা তৈরি করতে পারে? প্রথম হচ্ছে, দেখেন, আমরা যতই বলি না কেন যে ফ্যাসিস্ট সরকার পুলিশ আর জনগণকে মুখোমুখি দাঁড়া করিয়ে দিয়েছে, এটি যেমন সত্য, পাশাপাশি আরও বড় সত্য হচ্ছে কোনো হত্যাকাণ্ডকে দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। এইটা ফৌজদারি অপরাধ এবং এটির বিচার কিন্তু যে কোনো সময় শুরু হতে পারে। এবং যেই কথাটি সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে 16ই আগস্ট থেকে সম্ভবত 8 অথবা 10ই সেপ্টেম্বর পর্যন্ত যে ঘটনাগুলিতে পুলিশ নিহত হয়েছেন সেই বিষয়ে মামলা মোকদ্দমার ক্ষেত্রে এক ধরনের শৈথিল্যতা যেমন আছে, এক ধরনের আইনের প্রয়োগের ব্যত্যয় আমরা লক্ষ্য করেছি। এবং সেইটার মধ্য দিয়ে যে মেসেজটা সমাজে চলে যাচ্ছে সেটা আমরা যেমন এখন একটা কথা বলি না, পুলিশ এখনো ঘুরে দাঁড়াচ্ছে না কেন? প্রথম হচ্ছে, আপনি যে বিভৎস হত্যাকাণ্ডগুলো দেখেছেন, পুলিশকে পিটিয়ে হত্যা করা, পুলিশকে আগুনে দিয়ে হত্যা করা, পুলিশের লাশ ঝুলিয়ে রাখা, আমাদের মনে রাখতে হবে এই পুলিশ কিন্তু আমার আপনার আত্মীয়, বন্ধু বান্ধব, স্বজন হতে পারে। সুতরাং স্বজন হারার বেদনা কিন্তু সবার ভিতর একইভাবে প্রবাহিত হয়, সেটি সিভিলিয়ান হোক আর পুলিশ হোক। প্রত্যেকটা ঘটনার এখন একটা সুষ্ঠু তদন্ত যেমন হওয়া দরকার। হ্যাঁ, যদি পুলিশের গাফিলতি বা পুলিশের ব্যাপক অপরাধের কারণে এই ঘটনাগুলি ঘটে থাকে, আইন যা তার নিজস্ব গতিতে যেটা হয়। মিস্টার খান, আপনি বলছিলেন যে মুখোমুখি দাঁড় করানোর ব্যাপারটা, এই যে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণের মধ্যে আস্থার সম্পর্কের বদলে তাদেরকে যেভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গাটায় সরকার তো পরিবর্তন হয়েছে, কিন্তু সেই জায়গাটায় পরিবর্তনের কোনো আভাস কি দেখছেন? দেখেন, এখন পর্যন্ত যে বড় ধরনের যে কোনো আভাস বা বার্তা বলেন সেটি লক্ষ্য করা যাচ্ছে না। কারণ মনে রাখতে হবে, প্রথম কাজটি করতে হবে যে সমস্ত মানুষ, সেটা সিভিলিয়ান হোক, পুলিশ হোক আর যেই হোক না কেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের তদন্তটা সুষ্ঠু হয়ে বিচার করা। বিচারের মধ্য দিয়ে তিনি তার দায় থেকে মুক্তি পেতে পারেন, দায়ের জড়াতে পারেন। সেটি কেবলমাত্র সম্ভব বিচারের মধ্য দিয়ে। এইটাকে পাশ কাটিয়ে অন্য কোনোভাবে কাজ করা, যেটি সমাজে শুভ বার্তা দিবে না, বরং ভবিষ্যতে আরও বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি আমরা হতে পারি। আরেকটা জিনিস দেখেন, এইবারের ঘটনায় আমি যেটা দেখলাম, নৃশংসতা। আমরা যেমন 15 বছর শেখ হাসিনার সময়কালে যে নৃশংসতা দেখেছি, পুলিশ হত্যাকাণ্ডের ভিতর দিয়ে যে নৃশংসতাটা প্রকাশ হয়েছে সেটা কিন্তু কোনো অংশে কম না। একটা পুলিশকে মেরে ঝুলিয়ে দেওয়া, আগুনে পুড়িয়ে দেওয়া, এই মসজিদের সিঁড়িতে হত্যা করা, এটা যে কত বর্বর। এবং এটি সমসাময়িক কালের ইতিহাসে আপনি দেখবেন এই ধরনের ঘটনা আমরা কিছুটা দেখেছি আফগানিস্তানে। তার মানে বলছেন সহিংসতার মাত্রাটা অনেক বেশি। অনেক ধন্যবাদ নূর খান লিটন, বিবিসি প্রবাহে কথা বলার জন্য। জুলাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ দমাতে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঞ্চল্যকারী তথ্য উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে।
একাধিক গোপন ফোনালাপ, অভ্যন্তরীণ নথি এবং প্রত্যক্ষদর্শীর বক্তব্যের ভিত্তিতে তৈরি ওই প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের ভয়াবহ চিত্র। 24 জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন একসময় রূপ নেয় হাসিনার পদত্যাগের আন্দোলনে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রকাশ্যে শেখ হাসিনার গুলির নির্দেশ ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রায় 50 মিনিটের এই প্রতিবেদন জুড়ে রয়েছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার ফাঁস হওয়া ফোনালাপ। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে। দক্ষিণে বলে দিচ্ছে যে হ্যাঁ যা দরকার আমি তো বলি স্যার, আমি আমাদের নেতারা ঘাবড়ায় যায়। To kill these people by using the lethal weapons. ঢাকা দক্ষিণ সিটির মেয়র ও আত্মীয় শেখ ফজলে নূর তাপসের সাথে ফোনালাপে বিক্ষোভ নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহারের কথা বলেন শেখ হাসিনা। এখন লেখা নেবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা হচ্ছে। এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। এক চিকিৎসকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত ও গুরুতর আহত হন, যা ছিল বাংলাদেশের ইতিহাসে বিরল ও নজিরবিহীন এক দমন পীড়ন। বুলেট ইনজুরি পেশেন্টগুলো খুব বেশি পাইছে এবং চাপাতিতে যে আঘাত করাটা বলে, যে নাইফ দিয়ে ছুরি দিয়ে আঘাত করে স্ট্যাব ইনজুরি যেগুলো, এগুলো আমরা অনেক বেশি পেশেন্ট পাইছি শেষের দিকে এসে। আমার নাম কি? আমার নাম আবু সাইদ, আমি ইংলিশ ডিপার্টমেন্ট 12 ব্যাচ স্টুডেন্ট। 12 ব্যাচের এক শিক্ষার্থীকে পুলিশ অতর্কিত হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়েছে। পুলিশ ফেঁসে যাচ্ছে যে পুলিশ গুলি করে মেরে ফেলছে, এই জন্য তারা চাচ্ছিল যে আমি যেন হেড ইনজুরিটাকে ফোকাস করি। আন্দোলনের কেন্দ্রবিন্দুতে চলে আসা নিহত ছাত্র আবু সাইদের মৃত্যু নিয়েও দেয়া হয়েছে বিস্ফোরক তথ্য, যাতে তার ময়নাতদন্ত রিপোর্ট 5 বার পরিবর্তনের দাবি করা হয়। ফোনে রিপোর্ট সংগ্রহে তদবির করেন শেখ হাসিনার তৎকালীন উপদেষ্টা সালমান এফ রহমান। আচ্ছা মামুন, ওই যে রংপুরে যে আবু সাইদ যে মারা গেল, ওর পোস্টমর্টেম হয়েছে? রিপোর্ট পাইছেন আপনারা? এখনো পাইনি। এখনো পান নাই কেন? এত সময় লাগে কেন? এটা আমাদেরকে দেয় নাই স্যার, এবং আমাদের সাথে তো ওরা লুকোচুরি খেলে। আমার কাছেও অনেক দিক দিয়ে ফোন আসছিল যে অটোপসি হচ্ছে কিনা, হবে কিনা। রিপোর্ট আমাকে 5 বার লিখতে হয়েছে। প্রতিবার রিপোর্ট লিখি, জমা দিতে যাই, পুলিশের মনোপুত হয় না। আন্দোলনের সময় এসব ফোনালাপ রেকর্ড করেছে শেখ হাসিনার নজরদারি সংস্থা এনটিএমসি। এই সংস্থাটি এর আগেও কেবল বিরোধী নেতাদের নয়, বরং হাসিনার রাজনৈতিক মিত্রদের উপরও নজরদারি চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। এবারে কোনো কথা নাই, এবার একবার শুরুতে দিবা বলে দেবো, দেওয়া দেবে বলতে থাকবে। শেখ হাসিনার ফাঁস হওয়া ফোনগুলোর অডিও ফরেন্সিক পরীক্ষা করে দেখেছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা নয় বলে নিশ্চিত করা হয়। এর আগে জুলাই আন্দোলনকারীদের উপর শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দেন বলে প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। মুখোমুখি সংঘাতে জড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ান সামরিক বাহিনী। এমনকি বৃহস্পতিবার ভোরে 2 দেশের বাহিনী ভারী অস্ত্র ব্যবহারও শুরু করেছে। এতে ব্যাপক প্রাণহানির খবরও আসছে। সীমান্ত এলাকা থেকে পালাচ্ছে বাসিন্দারা। এখন প্রশ্ন হলো, এই 2 দেশের মধ্যে ছড়িয়ে পড়া সংঘর্ষ কি দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে পারে? আর যদি যুদ্ধ বেঁধেই যায়, তাহলে সামরিক দিক দিয়ে এগিয়ে থাকবে কোন দেশ? ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে 2 দেশই দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। তবে সংখ্যা, লজিস্টিক ও সেনা সংখ্যায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ভারসাম্যে ব্যাপক পার্থক্য রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক 2 দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা। শুরুতেই দেখে নেই সামরিক বাজেট এবং স্থলবাহিনীতে কে এগিয়ে। থাইল্যান্ডের একটি বিশাল সামরিক বাহিনী রয়েছে, যার মধ্যে 3,60,000-এরও বেশি সক্রিয় সদস্য রয়েছে। তাদের সামরিক বাহিনীর বাজেটও বেশ শক্তিশালী। গত বছর প্রতিরক্ষা বাজেট ছিল $5.7 বিলিয়ন। দেশটির কাছে 400 যুদ্ধ ট্যাঙ্ক, 1,200-টিরও বেশি কর্মীবাহক সাজোয়া যান এবং প্রায় 2600 কামান রয়েছে।
থাই সেনাবাহিনীর নিজস্ব বিমান বহরও রয়েছে, যার মধ্যে যাত্রীবাহী বিমান, হেলিকপ্টার এবং মনুষ্যবিহীন বিমান রয়েছে। অন্যদিকে গত বছর 2024 সালে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল $1.3 বিলিয়ন। তাদের কমপক্ষে 1,24,300 সক্রিয় সামরিক সদস্য রয়েছে। দেশটির প্রাক্তন কমিউনিস্ট সামরিক বাহিনী এবং দুটি অন্যান্য প্রতিরোধ বাহিনীর একীভূতকরণের মাধ্যমে 1993 সালে সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল। বাহিনীগুলোর মধ্যে কম্বোডিয়ান সেনাবাহিনী সবচেয়ে বড় বাহিনী। তাদের সেনা সংখ্যা প্রায় 75,000। কম্বোডিয়ার আর্টিলারি বহরে আছে 200টিরও বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং প্রায় 480টি কামান। থাইল্যান্ডকে দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা সজ্জিত এবং প্রশিক্ষিত বিমান বাহিনী হিসেবে মনে করা হয়। বাহিনীতে আনুমানিক 46,000 যোদ্ধা রয়েছে। থাই বিমান বাহিনীর কাছে 28টি F-16 এবং 11টি সুইডিশ প্রিপেন যুদ্ধবিমান সহ 112টি যুদ্ধবিমান এবং কয়েক ডজন হেলিকপ্টার রয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার বিমান বাহিনীতে মাত্র 1,500 কর্মী রয়েছে। বিমানের বহর তুলনামূলক অনেক ছোট, যার মধ্যে 10টি পরিবহন বিমান এবং 10টি পরিবহন হেলিকপ্টার রয়েছে। কম্বোডিয়ার কোনো যুদ্ধ বিমান নেই, তবে 16টি মাল্টিটাস্ক হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে রয়েছে 6টি সোভিয়েত যুগের Mi-17 এবং 10টি চীনা জেট 9। থাইল্যান্ডের নৌবাহিনীতে প্রায় 70,000 সদস্য রয়েছে, যার মধ্যে রয়েছে নৌবিমান, মেরিন, উপকূলীয় প্রতিরক্ষা এবং কনক্রিপ্ট। এর বহরে একটি বিমানবাহী রণতরী, 7টি ফ্রিগেট এবং 68টি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ রয়েছে। এতে কয়েকটি উভচর ও অবতরণকারী জাহাজও আছে, যার প্রতিটি শত শত সৈন্য বহন করতে সক্ষম এবং 14টি ছোট ল্যান্ডিং ক্রাফট রয়েছে। থাইল্যান্ডের নৌ বিমান বিভাগে নিজস্ব বিমান বহর রয়েছে, যার মধ্যে হেলিকপ্টার এবং ইউএভি রয়েছে। এছাড়া একটি মেরিন কর্পস ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে বিশেষভাবে প্রশিক্ষিত। ইউনিটটির সদস্য 23,000, যাদের সমর্থনে কয়েক ডজন সশস্ত্র যুদ্ধযান রয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার নৌবাহিনীতে আনুমানিক 2,800 সদস্য রয়েছে। এর মধ্যে 1,500 নৌ পদাতিক এবং 13টি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ এবং একটি উভচর ল্যান্ডিং ক্রাফট রয়েছে। গেল কয়েক মাস ধরে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। এবার তিনি ঘোষণা দিলেন তার দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ফিলিস্তিনকে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হবে। সিদ্ধান্ত কার্যকর হলে ফ্রান্সই হবে G7 দেশগুলোর মধ্যে প্রথম যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এক্সে দেওয়া এক বার্তায় মাখো লেখেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা। তিনি আরো লেখেন, শান্তি সম্ভব, আমাদের এখনই একটি যুদ্ধবিরতি দরকার। সব বন্দির মুক্তি এবং গাজার জনগণের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। তিনি জানান, মধ্যপ্রাচ্যে ন্যায় ভিত্তিক ও টেকসই শান্তির প্রতি ফ্রান্সের ঐতিহাসিক অঙ্গীকার রক্ষা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একদিকে ফিলিস্তিনি যোদ্ধাদের নিরস্ত্রীকরণ করতে হবে, অন্যদিকে গাজা পুনর্গঠন ও নিরাপদ করতে হবে। ফরাসি প্রেসিডেন্টের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ডেপুটি হুসেইন আল শেখ বলেন, ফ্রান্সের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের প্রতি তাদের শ্রদ্ধা এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করার প্রমাণ। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, 7 অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের ভয়াবহ হামলার পর এমন সিদ্ধান্ত সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল। ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশের একটি রাষ্ট্র নয়, বরং ইসরায়েলকে ধ্বংস করে তাদের রাষ্ট্র করতে চায়। ফ্রান্সের এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিনের যোদ্ধারা। তারা বিশ্বের অন্য দেশকেও একই পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছে। আগামী নভেম্বরে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জোহরান মামদানি। সে লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় ভোটার টানতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, যা ব্যাপক সাড়া ফেলছে নিউ ইয়র্কের বাসিন্দাদের মধ্যে। দিন দিন যখন বাড়ছে 33 বছর বয়সী এই মেয়র প্রার্থীর জনপ্রিয়তা, তখন তার উপর নানা কারণে নাখোশ রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানিকে অবৈধ অভিবাসী বলে তাকে একরকম গ্রেপ্তারের হুমকিও দিয়ে রেখেছেন। সেই সঙ্গে ঘোষণা দিয়েছেন, মামদানি মেয়র হলে নিউ ইয়র্কের ফেডারেল অর্থায়ন বন্ধ করা ও শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার। আর শহরের ধনী শ্রেণীও মামদানির উপর নাখোশ। এমন যখন পরিস্থিতি, তখন প্রশ্ন উঠেছে, মামদানি মেয়র হলে নিউ ইয়র্কের অর্থনীতির লাভ না ক্ষতি?
আল জাজিরার প্রতিবেদনের আলোকে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টাই করব আমরা। নিউ ইয়র্কের মেয়র পদে ডেমোক্রেটদের হয়ে মনোনয়ন পেয়েই একরকম চমক দিয়েছেন মামদানি। মনোনয়নের জন্য প্রচারণায় বৃহত্তর এই শহরটিকে সাশ্রয়ী শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন মামদানি। প্রতিশ্রুতি হিসেবে বলেন, শহরে বিনামূল্যে বাস সেবা ও অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি স্থগিত করবেন। আর এটি সমন্বয় করতে কোটিপতিদের আয়কর এবং কর্পোরেট করের হার বৃদ্ধি করবেন তিনি। তার এই প্রতিশ্রুতিগুলো শহরের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে, যার প্রভাব পড়ে ডেমোক্রেটদের উপরও। মেয়র পদে নিকট প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর চেয়ে 12 পয়েন্ট এগিয়ে থেকে মনোনয়ন পান মামদানি। এমনকি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মতো ব্যক্তিরাও তাকে সমর্থন জানান। মামদানি যখন নিউ ইয়র্কে সাশ্রয়ী শহর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তখন সেটা আবার ক্ষতিগ্রস্ত করতে যাচ্ছে অতি ধনী বিনিয়োগকারী শ্রেণীদের। শহরটিকে বিশ্বব্যাপী অর্থ ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি পাইয়ে দেওয়া ধনী শ্রেণীর উপর তিনি বাড়তি করের বোঝা চাপানোর কথা বলছেন, যা মোটেও তাদের জন্য খুশির কথা নয়। তারা মামদানির পরিবর্তে বিকল্প খুঁজে পেলেই বরং খুশি হবেন, যা এরই মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যেই কিছু বিনিয়োগকারী ও ঋণদাতা নতুন কর ও নিয়ন্ত্রণের আশঙ্কায় পূর্বের চুক্তি থেকে সরে আসার হুমকি দিচ্ছেন। বেনিফিট স্ট্রিট পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল কম্পারাটো জানিয়েছেন, তিনি নিউ ইয়র্কে $300 মিলিয়ন হোটেলে বিনিয়োগ করা থেকে সরে এসেছেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের মাঠে মামদানির তহবিল প্রস্তাবগুলো উচ্চাভিলাষী হলেও তা মোটেও অভূতপূর্ব নয়। তিনি শহরের কর্পোরেট করের হার 7.25% থেকে বাড়িয়ে 11.5% উন্নীত করার ঘোষণা দিয়েছেন, যা পাশের নিউ জার্সিতেই কার্যকর আছে। অথচ এর পরও শহরটিতে জনসন অ্যান্ড জনসন এবং প্রুডেন্সিয়াল ফাইন্যান্সিয়ালের মতো 500টি সংস্থা তাদের সদর দপ্তরে স্থাপন করেছে। কাজেই মামদানির প্রচারণা থেকে অনুমান করা যায় তার এই সিদ্ধান্ত বার্ষিক $5 বিলিয়ন আয় করবে। এ ব্যাপারে অনেকটা একই রকম কথা বলেছেন বার্ড কলেজের ইতিহাসের অধ্যাপক ও লেখক ড্যানিয়েল ওয়ার্টেল। তার ভাষ্য, ঐতিহাসিকভাবে উচ্চ হার কখনোই ব্যবসাকে দূরে ঠেলে দেয়নি। আমি মনে করি ধনী বিনিয়োগকারী শ্রেণীর পক্ষ থেকে নিউ ইয়র্কের অর্থনৈতিক ক্ষতির বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে। মামদানি তার প্রস্তাবনায় $10 লাখ বেশি আয়কারী ব্যক্তিদের উপর অতিরিক্ত 2% করের প্রস্তাব করেছেন। এর ফলে বার্ষিক অতিরিক্ত $4 বিলিয়ন সংগ্রহের সম্ভাবনা তৈরি হয়েছে। তাছাড়া বর্তমানে যারা $1 মিলিয়ন আয় করেন, তারা ইতোমধ্যেই প্রায় 46% সম্মিলিত ফেডারেল রাজ্য এবং স্থানীয় করের বোঝা পরিশোধ করেন, যে কারণে এটা তাদের উপর খুব বেশি প্রভাব ফেলার কথা নয়। এদিকে বর্তমানে $40,000 আয়কারীকে 3.82% কর দিতে হয়, যা কিনা প্রায় একজন কোটিপতির 3.88%-এর সমান। এবার সেই জায়গাতেই পরিবর্তন আনতে যাচ্ছেন মামদানি। মামদানির এসব নীতিগত প্রস্তাব ভোটের মাঠে যতই আলোড়ন তৈরি করুক না কেন, তিনি কখনোই এসব একতরফাভাবে পরিবর্তন করতে পারবেন না। যে কোনো সমন্বয়ের জন্যই গভর্নর ক্যাথি হোচুলের অনুমোদন নিতে হবে তাকে, যা খুব সহজ হবে না তার জন্য। কেননা 2021 সালেই তৎকালীন গভর্নর কুমো রাজ্যের কোটিপতিদের আয়কর 46% করেছেন, যা কিনা আবার দেশের মধ্যে সর্বোচ্চ। তাই মামদানির এই নীতিগত প্রস্তাব অনুমোদন পাওয়া নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। আর তাছাড়া সম্প্রতি অনেক ধনী বাসিন্দারাই ফ্লোরিডার মতো রাজ্যে অভিবাসন স্থানান্তর করার ভাবনার কথা তুলে ধরেছেন। আর এটি যদি সত্যি হয়, তখন উল্টো রাজস্ব কমবে নিউ ইয়র্ক শহরের, যা অবশ্যই বিবেচনায় নিতে হবে মামদানিকে। তবে এক্ষেত্রে মামদানিকে আশার আলো দেখাচ্ছে হেনরি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদন, যেখানে বলা হয়েছে 2014 থেকে 2024 সাল পর্যন্ত বিশ্বের অন্য যে কোনো শহরের তুলনায় নিউ ইয়র্কে বেশি নতুন কোটিপতি এসেছে সংখ্যার হিসেবে, যা 45%। যে কোনো মেয়রের মতো মামদানিও একা শাসন পরিচালনা করবেন না, তাকে জটিল সিটি কাউন্সিলের গতিশীলতা অতিক্রম করতে হবে, প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে হবে এবং শক্তিশালী স্বার্থবাদী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে হবে। তবে তার চেয়েও মামদানিকে যেটাকে বেশি গুরুত্ব দিতে হবে, সেটা হলো নভেম্বরের ভোটকে সামনে রেখে জোট প্রসারিত করতে হবে। বিশেষ করে ইহুদি ও কৃষ্ণাঙ্গ ভোটারদের আকৃষ্ট করতে হবে। শহরের সমস্যা ও চ্যালেঞ্জগুলোর ভোটারদের কাছ থেকে শুনতে হবে এবং সমাধান খুঁজে বের করতে হবে। আর সবশেষ, ভোটে জিতলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিরোধ মিটিয়ে শহরের উন্নয়নে নিজেকে মনোনিবেশ করতে হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।